৩ মে ২০২৫। আজকের এই মুহূর্তটা একটু সিরিয়াসভাবে নিন, কারণ আজ যে তথ্যগুলো আসছে সেগুলো শুধু একটি খবর নয়, এগুলো হলো বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর ভবিষ্যৎ নির্ধারণ করার মুহূর্ত। গতকাল ২ মে যে ঐতিহাসিক ঘোষণা এসেছিল, তারপরে আজ সারা রাত ধরে অর্থ মন্ত্রণালয় এবং পে কমিশনের ভেতরে যা ঘটেছে সেই গল্পটা এখন পর্যন্ত কেউ বলেনি। আজ সেই গল্পটাই বলবো, এবং এই গল্পের শেষে যে তথ্যটা আসবে সেটা শুনলে আপনি বুঝতে পারবেন কেন এই মুহূর্তটা বাংলাদেশের ইতিহাসে এত গুরুত্বপূর্ণ। তাই একদম শেষ পর্যন্ত থাকুন, মাঝখানে উঠে যাবেন না। গতকাল রাতের কথা দিয়ে শুরু করি। ২ মে রাত তখন প্রায় ১১টা। অর্থ মন্ত্রণালয়ের একটি কক্ষে তখনও আলো জ্বলছে। পে কমিশনের বিশেষজ্ঞরা বসে আছেন। টেবিলের উপরে ছড়িয়ে আছে কাগজের পর কাগজ, সংখ্যার পর সংখ্যা। সারাদিনের ঘোষণার পর এখন কাজ শুরু হয়েছে আসল। ঘোষণা দেওয়া সহজ, কিন্তু বাস্তবায়নের পথটা তৈরি করতে হয় ঘাম ঝরিয়ে। রাতের সেই কক্ষে যারা বসেছিলেন তারা জানতেন যে তাদের কাজের উপর নির্ভর করছে কোটি মানুষের ভাগ্য, আর তাই তারা থামেননি, সারা রাত কাজ করেছেন। আর আজ ৩ মে সকালে সেই রাতের কাজের ফলাফল হিসেবে বেরিয়ে এসেছে এমন কিছু তথ্য যা এখন পর্যন্ত সবার অজানা ছিল। প্রথম তথ্যটি হল গ্রেড ভিত্তিক বেতন কাঠামো নিয়ে। গতকালের ঘোষণায় বলা হয়েছিল গ্রেড সংখ্যা পরিবর্তন হয়ে ১৫টি হবে, কিন্তু কোন গ্রেডে কতটুকু বেতন বাড়বে সেটা বলা হয়নি। আজ সকালে পে কমিশনের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছেন যে রাতের সেই বৈঠকে একটি প্রাথমিক কাঠামো তৈরি হয়েছে। সেই কাঠামো অনুযায়ী নিচের গ্রেডগুলোতে বেতন বৃদ্ধির হার হবে সবচেয়ে বেশি, অর্থাৎ যিনি এতদিন সবচেয়ে কম পেতেন এবার তিনি পাবেন সবচেয়ে বড় পরিবর্তন। এটাই ছিল পুরো সংস্কারের মূল দর্শন, এবং এটাই এখন কাগজে রূপ নিচ্ছে। দ্বিতীয় তথ্যটি আরও বেশি গুরুত্বপূর্ণ। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজ সকালে জানিয়েছেন যে বাজেট সংশোধনের যে প্রাথমিক হিসাব তৈরি হয়েছে তাতে দেখা যাচ্ছে সরকারের পক্ষে এই সংস্কার বাস্তবায়ন করা সম্ভব। চ্যালেঞ্জ আছে, কিন্তু অসম্ভব নয়। সরকারের রাজস্ব আয়ের বর্তমান ধারা অব্যাহত থাকলে এবং কিছু ব্যয়ের অগ্রাধিকার পুনর্বিন্যাস করলে এই বাড়তি ব্যয় বহন করা যাবে। এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেকের মনে আশঙ্কা ছিল যে ঘোষণা হয়েছে কিন্তু টাকা কোথায় পাবে সরকার। এই আশঙ্কার উত্তর আজ এলো। তৃতীয় তথ্যটি হল সময়সীমা নিয়ে। পে কমিশনের পর্যালোচনা কমিটি আজ নিশ্চিত করেছেন যে গ্রেড ভিত্তিক তালিকা চূড়ান্ত করার কাজ আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার পরপরই বাজেট সংশোধন প্রক্রিয়া শুরু হবে, এবং সব ঠিকঠাক থাকলে গ্যাজেট প্রকাশ পাবে আগামী বাজেট সংশোধনের আগেই। এই সময়সীমাটা অনেকের কাছে হয়তো দীর্ঘ মনে হবে, কিন্তু যারা প্রশাসনিক প্রক্রিয়া বোঝেন তারা জানেন যে এই ধরনের বড় সংস্কারের জন্য এটা আসলে বেশ দ্রুততার সাথে কাজ করার পরিকল্পনা। এখন একটু গভীরে যাওয়া যাক। এই পুরো সংস্কারের গল্পটা আসলে কোথায় শুরু হয়েছিল? অনেকে ভাবেন এটা হঠাৎ করে আসা একটি সিদ্ধান্ত, কিন্তু বাস্তবে তা নয়। এই সংস্কারের বীজ বপন হয়েছিল অনেক আগে। ২০১৫ সালের বেতন স্কেল ঘোষণার পরপরই বিশেষজ্ঞরা বলেছিলেন যে এই কাঠামোতে নিম্ন গ্রেডের কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হবেন। সেই সতর্কবার্তা তখন হয়তো পুরোপুরি কানে পৌঁছায়নি, কিন্তু সময়ের সাথে সাথে সেই বৈষম্য প্রকট হয়ে উঠেছে। কর্মচারীরা আন্দোলন করেছেন, পে কমিশন তথ্য সংগ্রহ করেছে, বিশেষজ্ঞরা গবেষণা করেছেন, এবং অবশেষে এসেছে এই ঘোষণা। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আজ সকালে একটি সংক্ষিপ্ত বক্তব্যে বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে তথ্য সংগ্রহ করেছি, বিশ্লেষণ করেছি, বিতর্ক করেছি। এই সিদ্ধান্তটা তাড়াহুড়ো করে নেওয়া হয়নি, বরং এটা অনেক গবেষণা ও আলোচনার ফল, এবং আমরা নিশ্চিত যে এই সংস্কার বাংলাদেশের সরকারি চাকরি ব্যবস্থায় একটি দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন আনবে। তার এই কথাগুলো শুনে বোঝা যায় যে এই সিদ্ধান্তের পেছনে কতটা গভীর চিন্তা আছে। আজ ৩ মে আরেকটি বিষয় নতুনভাবে আলোচনায় এসেছে, সেটা হলো পেনশনের ১০০% সুবিধার বাস্তবায়ন পদ্ধতি। এতদিন যারা ৪৫% পেনশন পেতেন তারা কি সরাসরি ১০০%-এ উন্নীত হবেন, নাকি ধাপে ধাপে বাড়বে? অর্থ মন্ত্রণালয়ের সূত্র আজ জানিয়েছেন যে এই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি,
তবে যে আলোচনা হচ্ছে তাতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে যত দ্রুত সম্ভব সম্পূর্ণ ১০০% নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারিত হবে। কারণ যারা এই পেনশনের উপর নির্ভর করে বেঁচে আছেন তারা বেশিরভাগই বয়স্ক এবং দেরি তাদের জন্য কঠিন। এখন একটু মানবিক গল্পে ফিরে যাই। বাংলাদেশের কোনো একটি জেলা শহরে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আছেন। ধরা যাক তার নাম রহিম সাহেব। তিনি ৩২ বছর সরকারি চাকরি করেছেন। প্রতিদিন সকালে অফিসে গেছেন, দায়িত্ব পালন করেছেন, কখনো ফাঁকি দেননি। অবসরে গেছেন মাথা উঁচু করে। কিন্তু অবসরের পর তার জীবনটা কেমন হয়েছে? মাসের শুরুতে যে পেনশন আসে তা দিয়ে ওষুধের খরচই প্রায় শেষ হয়ে যায়। তিনি ডায়াবেটিসের রোগী, উচ্চ রক্তচাপ আছে। প্রতিদিন বেশ কয়েক ধরনের ওষুধ খেতে হয়। সেই ওষুধের পেছনে মাসে প্রায় ৩,০০০ টাকা চলে যায়। বাকি টাকায় বাজার করতে গেলে হিসাব মেলে না। মেয়ে মাঝে মাঝে সাহায্য করেন, জামাইয়ের কাছে হাত পাততে হয়। একজন মানুষ যিনি সারা জীবন মাথা উঁচু করে চলেছেন, বৃদ্ধ বয়সে তাকে এই অসহায়ত্বের মধ্যে পড়তে হচ্ছে। এই গল্পটা শুধু রহিম সাহেবের নয়, এটা হাজার হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর গল্প। আর ১০০% পেনশনের ঘোষণাটা এই রহিম সাহেবের জন্যই। একইভাবে আরেকটি গল্প আছে। বাংলাদেশের কোনো এক উপজেলায় একজন তরুণ সরকারি কর্মচারী আছেন। মাত্র ৫ বছর আগে চাকরিতে ঢুকেছেন। পরিবার থেকে সবাই ভেবেছিলেন সরকারি চাকরি মানেই স্থিতিশীল জীবন। কিন্তু বাস্তবে এসে দেখলেন বেতন এত কম যে ঢাকা থেকে দূরে থাকলেও সংসার চালানো কঠিন। বিয়ে করেছেন, একটি সন্তান হয়েছে। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে রাতে ঘুম আসে না। পাশের বাড়ির ছেলেটা বেসরকারি কোম্পানিতে চাকরি করছে, বেশি বেতন পাচ্ছে। মাঝে মাঝে মনে হয় চাকরি ছেড়ে দিই, কিন্তু পরিবারের স্বপ্ন ভাঙতে পারেন না। এই তরুণের জন্য আজকের ঘোষণা একটি নতুন আশার বার্তা নিয়ে এসেছে। এই দুটি গল্পের মধ্যে দিয়েই বোঝা যায় যে আজকের এই সংস্কার কতটা ব্যাপক প্রভাব ফেলবে। একদিকে যেমন অবসরপ্রাপ্তদের জীবন সহজ হবে, অন্যদিকে তেমনি বর্তমান কর্মচারীদের কাজের মনোবল বাড়বে এবং ভবিষ্যতে মেধাবী তরুণরা সরকারি চাকরিকে আবার আকর্ষণীয় মনে করবেন। এই তিনটি প্রভাব একসাথে হলে বাংলাদেশের পুরো প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে। অর্থমন্ত্রী আমির খসরু আজ ৩ মে সকালে সাংবাদিকদের সামনে কিছু কথা বলেছেন, যা আজকের সব আলোচনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, এই সংস্কার শুধু একটি বেতন বৃদ্ধির প্রক্রিয়া নয়, এটা হলো রাষ্ট্র ও তার কর্মচারীদের মধ্যে একটি নতুন সম্পর্ক তৈরির সুযোগ। একটি রাষ্ট্র যখন তার কর্মচারীদের মূল্য দেয়, তখন সেই কর্মচারীরাও রাষ্ট্রকে আরও ভালোভাবে সেবা দেন। এটা একটি পারস্পরিক বিনিয়োগ। আমরা কর্মচারীদের জীবনে বিনিয়োগ করছি, আর তারা তাদের সেবার মাধ্যমে দেশের উন্নয়নে বিনিয়োগ করবেন। এই দৃষ্টিভঙ্গিটা অত্যন্ত আধুনিক এবং এটাই হওয়া উচিত। আজকের আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা হলো এই সংস্কারের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রভাব নিয়ে। বাংলাদেশের অর্থনীতিবিদরা বলছেন যে নিম্ন আয়ের মানুষদের হাতে বেশি অর্থ আসলে স্থানীয় বাজার চাঙ্গা হয়। এই মানুষরা তাদের বাড়তি আয়ের বেশিরভাগটাই খরচ করেন। তারা বাজারে বেশি কেনাকাটা করেন, সন্তানের পড়াশোনায় বেশি খরচ করেন, স্বাস্থ্যসেবায় বিনিয়োগ করেন। এই বাড়তি চাহিদা বাজারে সরবরাহ বাড়ায়, উৎপাদন বাড়ায়, কর্মসংস্থান বাড়ায়। এটা একটি ইতিবাচক অর্থনৈতিক চক্র যা দেশের মোট দেশজ উৎপাদনেও ইতিবাচক প্রভাব ফেলে। তাই এই সংস্কারকে শুধু ব্যয় হিসেবে দেখলে ভুল হবে। এটা আসলে একটি বিনিয়োগ। আজ ৩ মে আরও একটি বিষয় উঠে এসেছে যা অনেকেই জানেন না। নতুন গ্রেড কাঠামোতে শুধু বেতন নয়, অন্যান্য সুযোগ সুবিধাতেও পরিবর্তন আসতে পারে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, এই বিষয়গুলো নিয়েও পর্যালোচনা কমিটি কাজ করছে। বিশেষত নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য এই ভাতাগুলো বাড়ানোর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। কারণ শুধু মূল বেতন বাড়ালেই হবে না, সামগ্রিক প্যাকেজটা যদি উন্নত না হয় তাহলে পুরো সংস্কারের উদ্দেশ্য পূরণ হবে না। এই বিষয়টা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে আরও কিছুটা সময় লাগবে, তবে আলোচনা শুরু হয়েছে। আজকের দিনটিতে সারা দেশে সরকারি কর্মচারীদের মধ্যে একটি উৎসাহের আবহ তৈরি হয়েছে। বিভিন্ন জেলার সরকারি অফিসগুলো থেকে যে খবর আসছে তাতে দেখা যাচ্ছে যে কর্মচারীরা গতকালের ঘোষণার পর থেকে অনেক বেশি উৎসাহিত। অনেকে বলছেন দীর্ঘদিন পর মনে হচ্ছে কেউ তাদের কথা শুনেছে। অনেকে বলছেন এবার হয়তো সত্যিই কিছু হবে।
এই মানসিক পরিবর্তনটা ছোট মনে হলেও আসলে অনেক বড়। কারণ একজন কর্মচারী যখন মনে করেন যে তার কদর আছে, তখন তিনি আরও ভালোভাবে কাজ করতে চান। এই মনোবলের পরিবর্তন সরকারি সেবার মানেও ইতিবাচক প্রভাব ফেলবে। পর্যালোচনা কমিটির ৬ সদস্যের মধ্যে আজ বেশ কয়েকজন সংবাদ মাধ্যমের সামনে কথা বলেছেন। তারা জানিয়েছেন যে কমিটি অত্যন্ত সিরিয়াসলি কাজ করছে। প্রতিটি গ্রেডের কর্মচারীদের অবস্থা আলাদাভাবে বিশ্লেষণ করা হচ্ছে। কোনো গ্রেড যেন বাদ না পড়ে, কেউ যেন বঞ্চিত না থাকেন, এই নিশ্চয়তা দেওয়াটাই কমিটির প্রধান লক্ষ্য। তারা আরও জানিয়েছেন যে এই কাজে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই, বিশুদ্ধভাবে তথ্য ও যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আজকের দিনের একটি চূড়ান্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এখন বলবো। অর্থ মন্ত্রণালয়ের একটি শীর্ষস্থানীয় সূত্র আজ বিকেলে নিশ্চিত করেছেন যে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের গ্যাজেট প্রকাশের আগে আর কোনো বড় বৈঠকের প্রয়োজন নেই। মূল সিদ্ধান্তগুলো গতকালই হয়ে গেছে। এখন শুধু কাগজে কলমে সব গুছিয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। এই তথ্যটা যদি সত্যি হয় এবং সূত্র দাবি করছেন এটা সত্যি, তাহলে বলা যায় যে নবম বেতন স্কেলের পথে আর বড় কোনো বাধা নেই। পথ এখন মোটামুটি পরিষ্কার। ৩ মে ২০২৫। আজকের দিনটি হলো সেই দিন যেদিন গতকালের স্বপ্ন বাস্তবের রূপ নিতে শুরু করেছে। রাতের অক্লান্ত পরিশ্রম, সকালের জরুরি বৈঠক, বিকেলের নিশ্চয়তা মিলিয়ে আজকের দিনটা হয়ে উঠেছে একটি মাইলফলক। লক্ষ লক্ষ সরকারি কর্মচারী যারা গতকাল আনন্দিত হয়েছিলেন, আজ তারা আরও বেশি আশাবাদী। অবসরপ্রাপ্ত রহিম সাহেবের মতো মানুষরা হয়তো এখন ভাবছেন যে জীবনের শেষ দিনগুলো একটু স্বস্তিতে কাটানো যাবে। নতুন চাকরিতে ঢোকা তরুণ কর্মচারী হয়তো এখন ভাবছেন যে এই চাকরিতে থেকে যাওয়ার সিদ্ধান্তটা ঠিকই ছিল। এই মানুষগুলোর মুখে হাসি ফোটানোর প্রতিশ্রুতি যেন রাখা হয়, এটাই এখন সবচেয়ে বড় প্রত্যাশা। আর এই প্রত্যাশার প্রতিটি আপডেট আমরা আপনাদের সামনে নিয়ে আসব, কারণ এই গল্পটা আমাদের সবার।